5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় থাকতো ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ নিয়ে প্রায় হতো মিছিল সমাবেশ, তবে সেই ব্যানারের অনেকেরই পরিচয় এবার মিলেছে। ওই সংগঠকের অনেকেই ছাত্র শিবির আর ছাত্র শক্তির নেতাকর্মী। রায়হান কবিরের অনুসন্ধানী প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের পর থেকে ডাকসু নির্বাচন অবধি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চলত ছাত্র রাজনীতি বন্ধের জোরালো আন্দোলন। তখন থেকেই প্রশ্ন ছিল আন্দোলনকারীদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। ভিডিওতে যাতে দেখা যাচ্ছে তাদের অনেকেই বর্তমানে শিবির এবং ছাত্র শক্তির রাজনীতিতে জড়িত। কেউ সরাসরি যুক্ত না হয়ে সামাজিক মাধ্যমে সংগঠন দুটির প্রতি সমর্থন দিয়ে আসছে। 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপে পোলের মাধ্যমে ব্যাচ প্রতিনিধি নির্বাচিত করা হয়। অরাজনৈতিক শিক্ষার্থীদের অভিযোগ, হল সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব ছিল এসব প্রতিনিধির। তাদের অনেকেই বর্তমানে শিবির প্যানেল থেকে নির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতা। হলে যারা ছিল তারা ব্যাপারটা বুঝতে পারবে। মোটামুটি 5 আগস্ট 1 মাস পরেই দেখা গেছে যে আসলে শিবির মোটামুটি পুরো হল ক্যাপচার করে ফেলছে। তাদের ছাত্র প্রতিনিধি দিছে, ডিসির সাথে তাদের যোগাযোগ তৈরি হয়েছে এবং একটা বিশেষ ব্যাপার হচ্ছে তারা এমন একটা ন্যারেটিভ ছড়াইছে যে ছাত্রদল হল কন্ট্রোল করে ফেলবে। তো তারা সাধারণ শিক্ষার্থী ব্যানার দেখা গেছে ছাত্রদলের বিরুদ্ধে একটা বিষোদ্গার তৈরি করছে এবং এটা তৈরি করার মাধ্যমে তারা একটা ব্যাপার দিছে যে এই ছাত্র রাজনীতি করা যাবে না হলগুলাতে। আমরা দেখছি যে 8 আগস্ট যখন ছাত্রদল কমিটি দিল তখন হলগুলা থেকে সবগুলো হলে মোটামুটি মক করছে এবং বিজি চত্বরে একটা বড়সড় আন্দোলনের চেষ্টা করছে ওরা। এটা পুরোটাই নেতৃত্ব দিচ্ছে শিবির এবং বলা যায় শিবিরের একটা প্রক্সি সংগঠন আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে ছাত্র শক্তি। ছাত্র শক্তির যারা ওই সময় নেতৃত্ব দিচ্ছে এরাই দেখা গেছে যে এখন হল সংসদগুলোতে হলগুলাতে নেতৃত্বে আছে এবং হলে তারা এই কিছুদিন আগে কমিটিও দিছে, প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে যারা, তারাই হচ্ছে ওই ছাত্র দলের ওই কমিটি দেওয়ার পর আন্দোলন লিড দিছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আন্দোলনটা ওইখানে আমি নিজেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম। যে আমারও একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়টা একটা রাজনৈতিক বা একটা রাজনৈতিক ক্যাম্পাস, পলিটিক্যাল ক্যাম্পাস, খুব একাডেমিক পরিবেশটা ওরকম নাই। ওই জায়গা থেকে আমি আমার চিন্তাধারা ছিল যে যদি এখানে একাডেমিক পরিবেশটা উন্নত করার জন্য রাজনীতিটা কিছুটা সীমিত করা উচিত। ওই জায়গা থেকে হচ্ছে আমি আন্দোলনে গিয়েছিলাম। কিন্তু আমার সাথে যারা সহযোদ্ধা ছিল ওই টাইমে, যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যারা আন্দোলনে যারা ছিল, তারা আপনি যেমনটা বলেছেন এমনই সবাই এখন কোনো না কোনো সংগঠনে, বিশেষ করে শিবির অথবা ছাত্র শক্তির পদধারী নেতা এবং হল সংসদগুলোতে অথবা সেন্ট্রাল ডাকসুতেও অনেকেই আছে। ওরা যে ব্যাচ প্রতিনিধি বা মনিটরিং টিম নামে যে জিনিসগুলো হয়েছিল এগুলো মূলত ডাকসুকে কেন্দ্র করে হয়েছিল। ওরা বিশেষ করে শিবির এই জায়গা থেকে একটা সুবিধা নিয়েছে যে একটা কমিটি করলো, কমিটির মাধ্যমে ওরা হলের যাবতীয় যে কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো ওরা মনিটরিং করবে, দেখাশোনা করবে। এক্ষেত্রে ওরা মোটামুটি হল বা ক্যাম্পাসে হাইলাইটেড হলো, হাইলাইটেডের মাধ্যমে ওরা হচ্ছে যে ডাকসু নির্বাচন বা হল সংসদ নির্বাচনে ওরা একটা সুবিধা আদায় করেছে, সেটা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন এটা থেকে বঞ্চিত হয়েছে। এই যে হল প্রতিনিধি যারা হলো, এই হল প্রতিনিধি ম্যাক্সিমাম দেখা গেল যে মানে আমরা সন্দেহ করছি শুরুর দিকে যে এরা তো ম্যাক্সিমাম শিবির, কেননা শিবির তো তারা পরিচয় তো দেয় না, তো আমরা কিভাবে জানবো তারা শিবির। সন্দেহ ছিল যে তারা শিবির, কিন্তু আমাদের এই সন্দেহটা আসলে একদম অমূলক প্রমাণিত হয়নি। যখন ধীরে ধীরে ডাকসু হলো বা তারপরে যে বিভিন্ন শিবিরের কার্যক্রম দেখা যাচ্ছে, প্রত্যেকটা কার্যক্রম আমি দেখি যে এই মানুষগুলোই ঘুরে ফিরে শিবিরের প্রোগ্রাম করতেছে, শিবিরের প্রচারণা চালাচ্ছে এবং ডাকসুতে তারা শিবিরের প্যানেল থেকে দাঁড়াচ্ছে, শিবিরের প্রচারণা চালাচ্ছে। সো আমাদের যে সন্দেহটা আমাদের ছিল যে ব্যাচ প্রতিনিধি মূলত শিবিরের ছিল, এটা আসলে পুরোপুরি প্রমাণ, তারাই নিজের কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করে। সেসব গ্রুপের অ্যাডমিনদের বেশিরভাগই এখন প্রায় প্রতিটি হলের ভিপি কিংবা জিএস। দুটি স্ক্রিনশটে দেখানো দুজনের একজন আহমেদ আল সাবা, মুজিব হলের জিএস, আরেকজন আশিক বিল্লাহ, বিজয় 71 হলের জিএস। ছাত্র রাজনীতির বিরুদ্ধে দাবি করে তৎকালীন বাক্সাস থেকে পদত্যাগ করা আরেক নেতা আজিজুল হক, যিনি শিবিরের সমর্থনে হন সূর্য সেন হলের ভিপি। এমন চিত্র প্রায় প্রতিটি হলের।
শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় ছাত্রদল বামসহ ভিন্ন মতাদর্শের অনেক শিক্ষার্থী হলে উঠতে গিয়ে হামলার শিকার হন। তাদের দাবি, এর মধ্য দিয়েই সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে শিবিরের গোপন সাংগঠনিক তৎপরতার সূচনা হয়। শিক্ষার্থীদের মধ্যে তারা একটা ভিন্ন ধরনের ন্যারেটিভ দিয়েছিল, যেমন শিক্ষার্থীরা ভয়ও পেয়েছিল যে ছাত্র রাজনীতি আবারও যদি ফিরে ক্যাম্পাসে হয়তো শিক্ষার্থী বান্ধব পরিবেশ আবার হয়তো ফিরবে না। কিন্তু শিক্ষার্থীরা এখন আসলে বুঝতে পেরেছে সবই, যে এই ধরনের ন্যারেটিভ আসলে কারা ছড়িয়েছে এবং তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্যটা কি। তারা চেয়েছিল এই শুধুমাত্র এই ছাত্র রাজনীতি যদি ক্যাম্পাসে বন্ধ করা যায়, তারা তো আসলে গুপ্ত অবস্থায় রাজনীতি করছে, তাদের ক্যাম্পাসে শুধু তারাই রাজনীতি করবে। প্রায় 100 খানেক ছেলে পেলে মিছিল নিয়ে আমার রুমে, আমি সদ্য একটা রুমে শিফট করছিলাম, সেই রুমে আক্রমণ চালায়। মূলত আমার উপর হামলা করার জন্য আসলে সেই আক্রমণটা হয়েছিল। এই হামলাটা হয়েছিল মূলত তাদের বক্তব্য ছিল যে হলের মধ্যে ছাত্র রাজনীতি করে কিংবা রাজনৈতিকভাবে কোনো দলের পোস্টেড কোনো নেতা হলে থাকতে পারবেন না, যদি থাকেন তাহলে তার মাধ্যমে আসলে রাজনীতি ছড়াবে, হলে রাজনীতি ফিরে আসবে। হলে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতো তাহলে দেখা যেত যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাই শুধুমাত্র হলগুলোতে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি গুপ্তভাবে পরিচালনা করছে, অন্য কোনো সংগঠন করতে পারছে না। এবং সহাবস্থানের যে বিষয়টি আপনি বললেন, যে ক্যাম্পাসে 5 আগস্টের পরের দিন থেকেই ক্যাম্পাসগুলোতে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের কোনো পরিস্থিতি ছাত্র শিবির তৈরি করেনি, এবং অন্য ছাত্র সংগঠন যেন ওই সহনশীল আচরণ করতে না পারে সেজন্য তারা বিভিন্ন রকম উস্কানি দিয়েছে। 24-এর আন্দোলনের সম্মুখ সারির অনেকের মতে এটি ছিল জুলাই আন্দোলনের পর ক্যাম্পাসগুলোয় রাজনৈতিক সহাবস্থান ধ্বংসের অন্যতম এক পরিকল্পনা। যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার এরকম আলাপ উঠল, যারা আগে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে এক ধরনের কোণঠাসা করে ফেলা হলো। এবং আমি এমনও ঘটনা দেখেছি যে বিগত 5-6 বছর ধরে ক্যাম্পাসে আওয়ামী লীগ সরকারের এগেনস্টে অ্যাক্টিভ, তাদেরকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো এই জায়গা থেকে তো আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসে অনেক বড় একটা সমস্যার তৈরি হয়েছে, এবং পরবর্তীতে যেটার প্রভাব গিয়ে একটা ছাত্র সংসদ নির্বাচনের উপরে পড়েছে। লড়াই যারা করেছি তাদেরকে যেভাবে হলে হামলা করা হয়েছে তাদের উপর, এটা খুবই নিন্দনীয় ছিল। আমরা বছর পর বছর লড়াই করেছি, আমরা হলে একবার থাকবো, আমরা ক্যাম্পাস জীবনের সর্বশেষ সময়টা আমরা হলে থেকে আমরা কাটাবো, সেটা আমাদের হয়ে ওঠে নাই, কারণ তারা হলগুলো দখল করেছে। ফলে আমরা মনে করি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে না, পুরো বাংলাদেশের ইতিহাসে এই সময়টা 5 আগস্ট পরবর্তী এই সময়টা ছাত্র শিবির যা করেছিল সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে, এটা ছাত্র রাজনীতির ক্ষেত্রে এটা একটা কালো অধ্যায়। তবে ভিন্ন কথা বলছেন শিবির প্যানেল থেকে নির্বাচিত নেতারা। এই ব্যাপারটা সম্পূর্ণভাবে দেখভাল করেছে ছাত্রদের মধ্যে থেকে যে নির্বাচিত প্রতিনিধিরা ছিল তারা। তো প্রতিনিধিদের মধ্যে শুধু ছাত্র শিবির ছিল না, বর্তমান ছাত্র শক্তির অনেক বড় নেতা, তারপরে এক সময় ছিল ছাত্র শক্তির অন্য একটি শাখার বড় নেতা, তারপর ছাত্রদল যারা তখন ছিল তাদেরও নেতাকর্মী, তারাও এই নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ছিল। সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র ছাত্র শিবিরকে দোষারোপ করা এটা একটা রাজনৈতিক বুলি ছাড়া আর কিছু না। শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করেছিল তখন তারা তাদেরকে তাদের ব্যাচের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছিল। আপনি যেটা বললেন যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে, হ্যাঁ, মোটামুটি আমার জানা মতে প্রত্যেকটা রাজনৈতিক দল কোনো না কোনোভাবে অন্য ব্যানারে, সাধারণ শিক্ষার্থীর ব্যানার হোক অথবা অন্য কোনো ব্যানার হোক, নিজেদের আন্দোলন নিজেদের এজেন্ডা পরিচালনা করেছে বিভিন্ন সময়ে, এবং এটা শিবিরও করেছে। এটা দলগুলোর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে যদি জাতীয়তাবাদী ছাত্র দল এটা বলতে চাই, এটা সম্পূর্ণভাবে নিজস্ব ধ্যান ধারণা চিন্তা চেতনা থেকে, কারণ তারা এই সময়টাতে যে অ্যাক্টিভিজম গুলো করেছে, শিক্ষার্থীদের সাথে যে আচরণ গুলো করেছে, সেগুলো আসলে শিক্ষার্থীরা ভালোভাবে নেয় নাই। এখন তাদের নিজেদের ব্যর্থতার কারণে তারা হচ্ছে এই সময়টাকে কালো অধ্যায় হিসেবে বলতে চাইতে পারে, কারণ তারা ডাকসুতে শিক্ষার্থীদের মানে চরমভাবে শিক্ষার্থীদের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। ছাত্র রাজনীতির সাথে জড়িতদের দাবি, সাদিক ফরহাদ সহ শিবিরের অধিকাংশ জনবলেই ছাত্রলীগ আমল থেকেই ছিল হলে হলে, তাই সব কিছুকে নিজেদের হাতে রাখতে এসব আন্দোলনের নামে সত্যিকার সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর সাথে করেছে চরম প্রতারণা। রায়হান কবির, ৭১, ঢাকা।